So in this video, hello. So in this video, we will discuss the cutoff for GDMO 2025 examinations conducted by WBHRB. So WBHRB যে পরীক্ষাটা নিয়েছিল তাতে 8,500 জন রেজিস্ট্রেশন করেছিল। তো এর মধ্যে কতজন অ্যাপিয়ার করতে পারে, সেকেন্ড যারা অ্যাপিয়ার করেছিল তাদের মধ্যে থেকে কতজনকে ইন্টারভিউতে ডাকা হবে, 3 নম্বর কী রকমের ডিফিকাল্টি লেভেলের কোয়েশ্চেন ছিল, এবং 4 নম্বর যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রিপারেশন কেমন ছিল। এগুলোর উপরে এই পরীক্ষার কাট অফ নির্ভর করবে। তো এর সাথে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, যে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে থেকে কতজন জিডিএমও নেবে না বা নিট পিজি পেয়ে নিট পিজি সিট নিতে চলে গেছে, তাদের উপরে কিন্তু প্রাইমারিলি নিট এই যে জিডিএমও পরীক্ষার কাট অফ সেটা নির্ভর করবে না। কারণ এই জিডিএমও পরীক্ষার কাট অফ যে বিষয়ের জন্য সেটা হচ্ছে যে কতজন এর থেকে ইন্টারভিউতে কল আপ পাবে। সো যারা পরীক্ষা দিয়েছে সবার খাতাই যেহেতু ইভ্যালুয়েট করা হবে, তো তাহলে যারা নিট পিজির জন্য চলে গেছে তাদেরটাও ইভ্যালুয়েট হবে, এবং তারা খুব ভালো স্টুডেন্ট অবভিয়াসলি, কারণ নিট পিজিতে যারা 10,000 12,000 র্যাঙ্ক করেছে তারা এই পরীক্ষায় তো অবশ্যই খুব ভালো র্যাঙ্ক করবে, তো তাদের র্যাঙ্কটাও কিন্তু কাউন্ট হবে। এবারে তারা যদি নিট পিজিতে চলে যায়, সবাই যাবে, কেউ নিট পিজি ছেড়ে 8,000 10,000 র্যাঙ্ক অবধি তো জিডিএমও করবে এটা এক্সপেক্ট করা যায় না। তো সেক্ষেত্রে তাদের ইন্টারভিউতে অ্যাবসেন্ট থাকবে তারা, ফলে তাদের সিট যেটা ভ্যাকেন্ট থাকবে, তারা ইন্টারভিউতে না এলে তারা তো চাকরি পাবে না, ফলে তাদের ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবে তাদের সেই সুবিধাটা হবে যে চাকরির ক্ষেত্রে তারা একটু সহজে পাবে, কিন্তু তার উপরে এই পরীক্ষার কাট অফ কখনোই নির্ভর করবে না। এবারে যে বিষয়গুলোর উপর এই কাট অফ নির্ভর করবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কতজন অ্যাপিয়ার করেছে আর কতজনকে ডাকা হবে। সো ইন্টারভিউ কল আপ রেশিও, এর আগে যেটা দেখা গেছে যে কিছু কিছু পরীক্ষায় 1:1.4 এর অনুপাতে নেওয়া হয়েছে, এবং কিছু কিছু পরীক্ষাতে আপ টু 1:2.2 অনুপাতে নেওয়া হয়েছে। তো 500 যদি আমাদের জেনারেল সিট হয়, তো তার জন্য কমপক্ষে 700 জন এবং সর্বোচ্চ 1100 জনকে নেওয়া হবে। তো অ্যাপ্রক্স করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1000 জনকে বা 900 জনকে নেওয়া হবে। আর কতজন পরীক্ষা দিয়েছে সেটা দেখতে গেলে আমাদের অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে তার ডাটাকে দেখতে হবে। তো ইন্ডিয়াতে যে 3টে সবচেয়ে বড় পরীক্ষা হয় সেগুলো হলো নিট পিজি, এফএমজি এবং ইউপিএসসি সিএমএট। তো নিট পিজি আর এফএমজি এগুলো হচ্ছে কোয়ালিফাইং পরীক্ষা, এগুলো কোনো চাকরির পরীক্ষা নয়। আর ইউপিএসসি সিএমএস হচ্ছে জিডিএমও নিয়োগেরই পরীক্ষা সেন্ট্রালের। তো এগুলো যেহেতু কোয়ালিফাইং নিট পিজি আর এফএমজি, তো এক্ষেত্রে যারা রেজিস্টার করে তার 95% লোকজন পরীক্ষা দেয়। কিন্তু ইউপিএসসি সিএমএসে অলমোস্ট 60,000 জন রেজিস্ট্রেশন করে, কিন্তু অ্যারাউন্ড 40,000 জন পরীক্ষা দেয়। এটা কিন্তু ইউপিএসসি সিএমএসের আনঅফিসিয়াল ফিগার, কারণ ইউপিএসসি সিএমএস অফিসিয়াল ডাটা রিলিজ করে না। তো এক্ষেত্রে দেখুন 95% আর এখানে হচ্ছে 65%, ডিফারেন্সটা খুব স্পষ্ট। তো এটাও যেহেতু চাকরির পরীক্ষা বা জিডিএমও নিয়োগের পরীক্ষা, তো এক্ষেত্রেও এই কতজন পরীক্ষা দিয়েছে সেই রেশিওটা এই 95%-এর থেকে 65%-এর কাছাকাছি যাওয়াটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে
মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে বেশ কিছু বছর ধরে জিডিএমও নিয়োগ হয়নি, ফলে অনেকজন চাকরির জন্য বসে আছে এবং তারা সবাই রেজিস্ট্রেশন করেছে এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম জনই কিন্তু পরীক্ষায় বসবে। সেই 65%টা না ধরে এটা অ্যাপ্রক্স 80 to 85% জন পরীক্ষা দিয়েছে, এটা আমাদের ধরতে হবে। এর কিছু কম বা বেশি হতে পারে, হয় 90 হতে পারে বা 75 হতে পারে, কিন্তু 65%-এর অনেক বেশি জন পরীক্ষা দেবে এটাই এক্সপেক্টেড। তো সেই হিসাবে আমাদের ধরলে এই 8.5K থেকে 7 to 7.5K মানে 7 থেকে 7,500 জন পরীক্ষা দিয়েছে। এবারে আসি ডিফিকাল্টি লেভেলে। যে পরীক্ষাটা মানে যে পেপারটা সেট হয়েছিল সেটা আমার মনে হয়েছে যে নিট পিজি বা ইউপিএসসি সিএমএস থেকে এফএমজির বেশি কাছাকাছি। নিট পিজির সাথে এটাকে কম্পেয়ার করা যেতে পারে, হয়তো নিট পিজিটা একটু ডিফিকাল্ট, এটা একটু ইজি নিট পিজির থেকে, কিন্তু কম্পেয়ার করা যেতে পারে। কিন্তু ইউপিএসসি সিএমএসের পেপারের সাথে এটাকে কখনোই কম্পেয়ার করা উচিত না, কারণ ইউপিএসসি সিএমএসে আমার মতে নিট পিজির থেকে কোশ্চেনের লেভেল বেশি ডিফিকাল্ট হয়। তার কারণ মানে মাল্টিপল অপশন কারেক্ট প্রচুর থাকে, মানে 4টা অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনগুলো কারেক্ট, 1 2 3 কারেক্ট না 2 3 4 কারেক্ট, এইভাবে। তো আপনার 4টা অপশান না জানলে সেখানে উত্তর করা সম্ভব নয়। অন্যদিকে এফএমজিতে প্রচুর ওয়ান লাইনার কোশ্চেন জিজ্ঞেস করা হয় বা ফ্যাকচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে ফ্যাকচুয়াল কোশ্চেন না জানলে খুবই ডিফিকাল্ট, কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেন যদি মানে যে জানে তা সেক্ষেত্রে 100% ঠিক হয়, 1 নম্বর। আর 2 নম্বর, ফ্যাকচুয়াল কোশ্চেন সাধারণত খুবই মানে ক্লাসিক্যাল কিছু জায়গার থেকে জিজ্ঞেস করা হয় বা নোটসের মানে বিভিন্ন ইনস্টিটিউটের নোটসে যেগুলো থাকে সেইগুলোই জিজ্ঞেস করা হয়। এবং আমাদের পরীক্ষার ক্ষেত্রেও 50টার মধ্যে অ্যাটলিস্ট 30টা একদম অনলাইনার ছিল, যেগুলো একদম ক্লাসিক্যাল, যে কোনো নোটস যে কোনো বই থেকে সহজেই পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে কোশ্চেনটা এফএমজির বেশি কাছাকাছি বা নিট পিজির থেকে একটু মানে মানে হালকা, তো যেটাকে আমরা ইজি টু মডারেট বলতে পারি। এবারে টাইপ অফ ক্যান্ডিডেটস, কারা কারা পরীক্ষা দিয়েছে। মূলত 4 ধরনের লোক পরীক্ষা দিয়েছে। 1, যারা নিট পিজিতে কোনো ক্লিনিক্যাল ব্রাঞ্চে অলরেডি পেয়ে গেছে বা সেকেন্ড কাউন্সিলিংয়ে পেয়ে গেল, অ্যাপ্রক্স লেস দ্যান 12K বা 15K র্যাঙ্ক করেছে নিট পিজিতে তারা। 2, এসআররা, মানে যাদের নিট পিজি কমপ্লিট হয়ে গেছে, সে আইদার এসআর হোক বা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়ে প্র্যাকটিস করছে বা জব করছে, এরকম লোকজন। 3 নম্বর, যারা মানে ইউজি কমপ্লিট করেছে বা এমবিবিএস ডক্টর। আর 3 নম্বর, যারা বাইরের থেকে এফএমজি পড়ে এসে এফএমজি এক্সামিনেশন কোয়ালিফাই করে তারপরে পরীক্ষায় বসেছে। এই কোয়ালিফাই করে এসে মানে বলার কারণ হচ্ছে যে এফএমজি পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তাদেরকে অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হয় এফএমজি সিলেবাসে। তো যেটা এর সাথে মানে আমরা যে পরীক্ষা দিচ্ছি তার সাথে যথেষ্ট কম্পারেবল। তো এক্ষেত্রে তাদের প্রিপারেশন মানে বেশিরভাগ জনেরই ভালো হওয়াটা স্বাভাবিক। আর এবারে বাকি যেটা আছে সেটা হচ্ছে নিট পিজির র্যাঙ্কার। অনেকে এটা নিয়ে ভয়ে আছে যে যারা নিট পিজিতে র্যাঙ্ক করেছে তারা অনেকে পরীক্ষা দিয়েছিল, তারা আমাদের সিটগুলো খেয়ে দেবে। তো নিট পিজিতে আমরা যদি 12,000 র্যাঙ্ক ধরি যেগুলো ক্লিনিক্যাল সাবজেক্ট পাবে, এবং তার মধ্যে 90% লোক অলরেডি কাউন্সিলিং করে সিটে ঢুকে গেছে এবং পরীক্ষা দেয়নি, এবং 10% তারা সিট পাওয়ার পরেও বা কাউন্সিলিংয়ে কোনো জায়গায় সিলেক্টেড হওয়ার পরেও পরীক্ষা দিয়েছে, বা মানে কারোর যদি মনে হয় খুব বেশি 20% আমরা ধরতে পারি। তো এই 12,000-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের আমরা যদি 1:25 ধরি তাহলে থাকে 480 জন।
বা 500 জন ধরে নিন, তার 20% খুব বেশি হলে 100 জন। এরা যদি সবাই মানে পরীক্ষায় কোয়ালিফাই করে ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়, তাহলে এই 900 কি 1000 যে সিট আমরা বললাম তার থেকে 100টা সিট এরা খেয়ে নেবে। তো তাও আমাদের বাঁচছে 900টা সিট। যারা নিট পিজিতে ভালো র্যাঙ্ক করেনি বা নিট পিজিতে কিছু পায়নি তাদের জন্য 900টা সিট মানে থাকছে, যদি সবাই কোয়ালিফাই করে যায় এবং 20% লোকজন পরীক্ষা দেয়। তো এই টাইপ অফ ক্যান্ডিডেট গেল। তো এই 4টা জিনিস আমরা বোঝার পরে যেটা আমাদের তাহলে বুঝতে হবে যে কাট অফ কীরকম যেতে পারে। তো এই পরীক্ষায় আমার যেটা মনে হয়েছে যে যদি 38টা বা তার বেশি কেউ কারেক্ট করে সে সেফ, সে ইন্টারভিউর জন্য সেফ তো ডেফিনেটলি, এমনকি সে ইন্টারভিউতে গেলে তাকে মিনিমাম 7 বা 8 নাম্বার তো সবাইকেই দেওয়া হয়, এবার সেটা যদি সে পায় তাহলে তার নাম্বার গিয়ে দাঁড়াবে 67 বা 68, এবং এই নাম্বার পেলে সে তার যে চাকরির সিট সেক্ষেত্রেও মোটামুটি সেফ। তো যদি 38টা কেউ ঠিক করে এবং বাকি সব ভুল ধরে নিচ্ছি তাহলে আমরা তাকে শিওর ধরছি। এবারে কাট অফ কত যেতে পারে সেই কোশ্চেনে আসতে গেলে আমার মনে হয়েছে যে 34টা বা 35টা কারেক্ট এই লেভেল অবধি কাট অফ যাবে। তো 34টা কারেক্ট হলে সেই নাম্বারটা গিয়ে দাঁড়াচ্ছে 60, 35টা কারেক্ট ধরলে সেই নাম্বারটা গিয়ে দাঁড়াচ্ছে 62.5, এবং 36টা যদি কারেক্ট ধরি, আমার মনে হয় না যে 36টা কারেক্টের নিচে কাট অফ নামবে না, আমার মনে হয় 35 বা 34-এর মধ্যেই ঘোরাফেরা করবে, কিন্তু তাও যদি 36টা কারেক্ট হিসেবে ধরি সেক্ষেত্রে 65 এই থাকছে কাট অফ। তো আমরা 60 কাট অফ ধরে চলছি কারণ এটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেকেন্ড, এই যে 60 পেয়ে যারা কোয়ালিফাই করবে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা, কারণ হিউজ অ্যামাউন্টের ক্যান্ডিডেট 38টা বা তার বেশি কারেক্ট করেছে। অ্যাপ্রক্স যদি এই সংখ্যাটাকে 250 থেকে 300 ধরে নিই, তো তাহলে সিট বাকি থাকে 200, 300 ধরলে বাকি থাকে 200। তো এই 200টা সিটের জন্য তাহলে বাকি 700 জনকে কম্পিট করতে হবে। তো সেক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা ইন্টারভিউতে তাদেরকে 13 বা 14 পেতে হবে কোয়ালিফাই করার জন্য, সিটটা পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের ফাইনাল কাট অফ গিয়ে দাঁড়াবে 64 to 65। কিন্তু এক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, যদি 100 জন পিজি র্যাঙ্ক হোল্ডার ইন্টারভিউর জন্য কল পায় এবং তারা ছেড়ে চলে যায় ইন্টারভিউতে, ইন্টারভিউ না দেয়, সেক্ষেত্রে তাদের সিটগুলো ভ্যাকেন্ট হয়ে গেলে এই যারা শিওর পাচ্ছে তাদের মধ্যে অ্যাপ্রক্স 250 বা 200 বা 230 এরকম কিছু একটা নাম্বার থাকছে। তাহলে এদিকে যারা 38টা কারেক্ট করছে না তার নিচে যারা থাকছে তাদের জন্য 270টা সিট মোটামুটি থাকে বা আপ টু 300টা। সেক্ষেত্রে তাদের ইন্টারভিউতে 11 বা 12 পেলেই তারা কিন্তু সিটটা পাবে। কিন্তু তাদেরকে অ্যাটলিস্ট যারা একদম কাট অফের গায়ে গায়ে কোয়ালিফাই করবে ইন্টারভিউর জন্য, তাদেরকে যত কমেই হোক মিনিমাম ফিগার কিন্তু তাদেরকে এটা পেতেই হবে 11 নাম্বার ইন্টারভিউতে। বা যদি এত সংখ্যক পিজি র্যাঙ্কার যতটা ভাবা হচ্ছে তারা যদি যদি পিজি র্যাঙ্ক হোল্ডার কেবল 30, 40 বা 50 জন পরীক্ষা দিয়ে থাকে এবং তারা যদি কোয়ালিফাই করে, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 13 থেকে 14 নাম্বার পেতে হবে ইন্টারভিউতে, কারণ যত বেশি পিজি র্যাঙ্ক হোল্ডার কোয়ালিফাই করবে এবং তারা ইন্টারভিউতে যাবে না, তো সেক্ষেত্রে ইন্টারভিউতে জব পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। এটাই বোঝাতে চাইলাম। এবারে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ যদি বলি,
আমার মতে আনরিজার্ভড ক্যান্ডিডেটের জন্য 34 থেকে 36টার মধ্যে কাট অফ থাকবে কারেক্ট, যেটা স্কোর দাঁড়ায় 60 to 65 আউট অফ 100। ইডাব্লিউএস এবং ওবিসির জন্য 55 to 60-র মধ্যে ঘোরাফেরা করবে, এসসি অ্যারাউন্ড 45, এসটি 35 এবং পিডাব্লিউডির বিষয়ে আমি খুব একটা শিওর নই, কিন্তু ওই 20 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করবে বলেই আমার মনে হয়। সো সামারাইজ করতে গেলে আপনি যদি 38 বা তার বেশি কারেক্ট করেছেন, আপনার ইন্টারভিউ কল আপ 100% শিওর আমার তরফ থেকে, এবং জব পাওয়ার চান্সও মোর দেন 90% শিওর। তো কংগ্রাচুলেশন। 2, আপনি যদি 34 পর্যন্ত স্কোর করে থাকেন তাহলে আমার হিসেবে আপনার ইন্টারভিউতে কল আপ পাওয়ার চান্স 50%, এবং সেক্ষেত্রে চাকরি পাওয়ার চান্স কিন্তু মানে কম, যদি না আপনি ইন্টারভিউতে অ্যাটলিস্ট মানে 15-র মধ্যে 12 পান, সেটা পেলে আপনার চাকরি পাওয়ার চান্স কিন্তু 50%। আর যারা লেস দেন 30 কারেক্ট করেছেন আনরিজার্ভড, তাদের আমার মানে মনে হয় যে নিট পিজির জন্য মানে প্রিপারেশন নেওয়া উচিত, কিন্তু যদি কাট অফ কম যায় কোনো কারণে, মেবি 10%। এই, ধন্যবাদ।